Hello everyone, welcome to our channel that's Learn Today. Learn Today for TET in Bengali এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আজকের সিরিজ হলো ইন্টারভিউ সিরিজ। হ্যাঁ, আপার প্রাইমারি ইন্টারভিউ কিন্তু আসন্ন। আমরা জানি যে কমিশনের পক্ষ থেকে কোর্টের কাছে যে সময় চাওয়া হয়েছিল, যে এক্সট্রা সময় চাওয়া হয়েছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, সেই সময় কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। সুতরাং আগে যে সময় নির্ধারণ করা ছিল অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হতে চলেছে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী প্রত্যেকেই যে তৎপর, কালকে কিন্তু আমরা তাদের উক্তির মধ্যে দিয়ে বুঝতেই পেরেছি। তারা বলে দিয়েছেন প্রত্যেক বছর এবার থেকে টেট হবে এবং নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু একটা গতি আসবে। সুতরাং বলাই বাহুল্য ইন্টারভিউ কিন্তু আমাদের একেবারে দোরগোড়ায়, একেবারে দরজায় কড়া নাড়ছে, তাই না? আগামী সপ্তাহ থেকেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হতে চলেছে। সুতরাং এইরকম মোমেন্টে কিন্তু আমরা ইন্টারভিউয়ের সিরিজটা চট করে নেব। এখানে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে আমি ইন্টারভিউয়ের বিভিন্ন প্রসেস নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে নেব। আর বলাই বাহুল্য শুধুমাত্র আপার প্রাইমারি নয়, প্রাইমারির ক্ষেত্রেও এই ইন্টারভিউ সিরিজ অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও এই ইন্টারভিউ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো ইন্টারভিউয়ের জন্য এই ইন্টারভিউ সিরিজ আপনাদের যথেষ্ট হেল্প করবে বলে আমার মনে হয়। আসুন শুরু করা যাক। আজকে কিন্তু এর ফার্স্ট পার্ট আমরা দেখে নেব। ফার্স্ট পার্টে আমরা কিন্তু ইন্টারভিউয়ের বেসিক কিছু জিনিস জেনে নেব। আসলে কি যে আমরা একবার এটা পড়ছি, একবার ওটা পড়ছি, একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, এরকম করতে করতে কি হয়, আমরা কিন্তু খেয়েই হারিয়ে ফেলি। কিভাবে প্রস্তুতি নেব, কোনটা পড়বো কোনটা পড়বো না, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যেমন চলতে থাকে, সেরকম আমাদের প্রস্তুতিটাও একটা কোনো নির্দিষ্ট রুটিন মাফিক, নিয়ম মাফিক, একটা নির্দিষ্ট লাইনে কিন্তু হয় না, তাই তো? আমরা কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ি। লাইনচ্যুত ট্রেন যেমন নিজের জায়গায় পৌঁছতে পারে না, নিজের গন্তব্যে পৌঁছতে পারে না, সেরকম আমরাও যদি প্রিপারেশনটাকে ঠিক নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট লাইনে না রাখি, তাহলে কিন্তু আমরাও ঠিক মতো লক্ষ্যে পৌঁছতে পারবো না। তার কারণ ইন্টারভিউয়ের জন্য মাত্র 5 মিনিট কি 6 মিনিট, সেই সময় কিন্তু নিজের বেস্টটা দিয়ে আসতে হবে। সেই সময় নার্ভাস হলে বা অন্য কিছু হয়ে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তাই ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেটে পাস তো সকলেই করে গেছেন। যারা এই সিরিজ দেখছেন আমি আশা করছি প্রত্যেকেই টেটে পাস করে গেছেন এবং ইন্টারভিউ দিতে চলেছেন। সুতরাং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই, টেট পাস করার জন্য আগাম শুভেচ্ছা জানাই, ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য কিন্তু আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো আসুন শুরু করে নেওয়া যাক পর্ব 1। আচ্ছা, বেসিক কিছু জিনিস এখন আমরা জেনে নেব। আমার আলোচনার প্রথম টপিক হচ্ছে ইন্টারভিউ আসলে কি, সেটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রিপারেশন কোন দিকে ফোকাস করে নেব সেটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টারভিউ হলো একটা সাধারণ প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা পার্ট। ওকে, তার মানে ইন্টারভিউয়ের ওপরেই পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া ডিপেন্ড করবে এমন কিন্তু নয়। আপনার টেট ওয়েটেজও কিন্তু লাগছে। বর্তমানে প্রায় সব নিয়োগ পরীক্ষাতে কিন্তু ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আসলে ইন্টারভিউ হলো ব্যক্তিত্ব পরখ বা যাচাই করে নেওয়ার পরীক্ষা। তার কারণ আপনার নিজস্ব বিষয়ের ওপর আপনার কতটা দখল আছে সেটাই কিন্তু ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে দেখে নেওয়া হয়। ওকে, এছাড়া আরেকটা জিনিসও কিন্তু দেখা হয়, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করছেন অর্থাৎ চাকরি করবেন বলে যে পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করছেন, সেই পদের জন্য আপনি কতটা এলিজেবল, কতটা ঠিকঠাক, কতটা যোগ্য, সেই পদ সামলানোর ক্ষমতা আপনার আছে কিনা সেটাও কিন্তু ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাচাই করে নেওয়া হয়। তার কারণ আপনার তো জ্ঞান রয়েছে, আপনি এজন্যই লিখিত পরীক্ষায় কিন্তু পাশ করেছেন। এবার দেখা হয় ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্ব। এটা তো গেল জেনারেল ইন্টারভিউয়ের কথা, কিন্তু প্রাইমারি ও আপার প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি হয়ে থাকে? অবশ্যই প্রাইমারি অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে কিন্তু দেখা হয় একজন শিক্ষক হিসেবে প্রার্থী কতটা যোগ্য।
সেটাই কিন্তু দেখা হয়। তার কারণ শিক্ষক দ্বারা শুধুমাত্র ছাত্রদের যে পাঠ্য বইয়ের পাঠ প্রদান করা হয় এমন তো নয়, বই দেখে দেখে পড়ে দিলেন এরকম ব্যাপার কিন্তু এখন আর নেই। তার কারণ এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, তাই তো? শিক্ষক মহাশয়কে কিন্তু হয়ে উঠতে হবে ছাত্রের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, এবং তার সাথেই আমাদের এই সমাজের ভবিষ্যতের কারিগর। সুতরাং দায়িত্বটা খুব একটা সোজা কিন্তু নয়। তাই ইন্টারভিউতে দেখা হয় একজন হবু শিক্ষকের শিক্ষাদানের প্রয়োজনীয় জ্ঞান বা মেধার পাশাপাশি ছাত্রদের অনুসরণ করার মতো যোগ্য ব্যক্তিত্ব আছে কিনা। মূলত আপনার ক্লাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটা আছে, গলার স্বর আপনার কিরকম, আপনার ব্যক্তিত্ব অথবা সহ পাঠ্যক্রমিক কার্যকলাপে আপনি ছাত্রছাত্রীদের কতটা উদ্বুদ্ধ করে তাদের বিকাশের কথা মাথায় রেখে জয়ফুল লার্নিং করাতে পারবেন, সেই যোগ্যতাই কিন্তু দেখা হয় ইন্টারভিউতে, অবশ্যই প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচিং ইন্টারভিউতে। সুতরাং সব প্রশ্নের উত্তর দিলেই যে ইন্টারভিউ কোয়ালিফাই করে যাবেন, আর একটা দুটো যদি না পারেন তাহলেই ইন্টারভিউতে একেবারে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, এমন কিন্তু নয়। সঠিক উত্তরের পাশাপাশি আপনার সাবলীলতাও কিন্তু এখানে পরখ করা হয়। আপনি সঠিক উত্তর শুধুমাত্র দিলেন এমন হলেই যে আপনি ইন্টারভিউয়ের জন্য সফল হয়ে গেলেন এমন কিন্তু নয়। আপনি কতটা সাবলীল, কতটা ফ্রেন্ডলি ইন নেচার সেটাও কিন্তু দেখা হয়। আপনার কথাবার্তার ধরন, আপনার মুদ্রাদোষ, আপনার শিক্ষক সুলভ অনুসরণযোগ্য রুচিশীলতা, আপনার পোশাক আশাক, আপনার স্মার্টনেস, সব কিছুই কিন্তু পরখ করা হয় ইন্টারভিউয়ের মাধ্যমে। অবশ্যই ইন্টারভিউয়ের তাহলে প্রধান লক্ষ্য হলো আপনার ব্যক্তিত্ব দেখে নেওয়া। অবশ্যই আপনার ব্যক্তিত্ব যাচাই এ কারণেই করা হবে, তার কারণ আপনি শিক্ষক হিসেবে কতটা যোগ্য ব্যক্তিত্বের অধিকারী সেটাই কিন্তু দেখে নেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটা প্রত্যেকের মধ্যেই একটা উঁকি দেয় যে ইন্টারভিউ বোর্ডে কতজন থাকবে। যারা আগে ইন্টারভিউ দিয়েছে, ফেস করেছে, তারা তো জানে, কিন্তু যারা ইন্টারভিউ ফেস করেনি তাদের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়ে দাঁড়ায় এবং বারবার বিভিন্ন জনকে প্রশ্ন করে বেড়ায় যে ইন্টারভিউ বোর্ডে কি কতজন থাকবে, কিভাবে উত্তর দিতে হবে, কি ইত্যাদি। তো বোর্ডে কিন্তু মোটামুটিভাবে আমরা টিচিং এক্সামের কথাই বলছি, যে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নিয়োগের কথাই কিন্তু বলছি, যে সেখানে কিন্তু মোটামুটিভাবে সর্বাধিক 3 থেকে 4 জন থাকে এবং সর্বনিম্ন 2 জনও থাকতে পারে। ওকে, সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে যে আপনি কতজন ইন্টারভিউয়ারকে বোর্ডে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা বলা দরকার যে আমি নিজে দেখেছি, ফেস করেছিলাম একবার, যে 3 জন পরীক্ষককে কিন্তু পরস্পর প্রশ্ন করে যেতে থাকছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একজন প্রশ্ন করে নেন এবং তারপর আরেকজনকে বলেন, তিনি কিন্তু প্রশ্ন করতে থাকেন। কিন্তু এমনও ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে থাকে 3 জন অ্যাট এ টাইম, একজনের প্রশ্ন শেষ হলেই আরেকজনের প্রশ্ন শেষ হলেই আরেকজন কিন্তু প্রশ্ন করতে থাকছেন। এবার একটা কথা, সেটা হচ্ছে তুমি বলবে যে কি সমস্যা আছে, প্রশ্ন তো পরপরই করবে, একজনেই করুক বা 3 জনেই করুক। 3 জন পরীক্ষক যখন অ্যাট এ টাইম পরপর প্রশ্ন করতে থাকবে, তখন দেখবে, তোমরা যখন ফেস করবে তখন এই প্রবলেমটা বুঝতে পারবে যে 3 জনের দিকে কনসেন্ট্রেট করা আমাদের সেই মুহূর্তে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তার কারণ 3 জনের ওয়ে বিভিন্ন হয়। 3 জন পরীক্ষক অবশ্যই 3 জন আলাদা আলাদা বিষয়ভিত্তিক কিন্তু প্রশ্ন করতে থাকেন বেশিরভাগ সময়। 3 জনের দৃষ্টিভঙ্গি, প্রশ্ন এক টাইপের হলেও কিন্তু 3 জনের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে এবং তার উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো আসতে থাকে। আর আপনি কিন্তু একাই, আপনাকে কিন্তু প্রত্যেকের কথাগুলো শুনে উত্তর দিতে হবে। সেই মুহূর্তে কিন্তু আর বারবার একবার ইনি, একবার উনি, একবার উনি এরকম করলে কিন্তু একটু সমস্যা হয়ে গিয়ে থাকে। তবে আমি বলবো এর সলিউশন একটাই, যে মাথা ঠান্ডা করে, খুব তাড়াহুড়ো না করে, ওনারা তাড়াহুড়ো করতেই পারেন, ওনারা তাড়াহুড়ো করছেন তাহলে তোমাকেও তাড়াতাড়ি করে উত্তর দিতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই, এমন কোনো নিয়ম নেই। বরঞ্চ তাড়াহুড়ো করতে গিয়ে যদি তোমার ভুল হয়, যদি তোমার কথাবার্তাতে কোনো প্রবলেম হয়ে যায়, উচ্চারণে প্রবলেম হয়, সঠিক উত্তর ভুল দিয়ে ফেলো, তাহলে কিন্তু
আরো বড় সমস্যা তৈরি হবে এবং তুমি শিক্ষক হিসেবে অযোগ্য প্রমাণিত হয়ে যাবে। ছাত্ররা কিন্তু বিভিন্ন ছাত্র একসঙ্গে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করতেই পারে, সেই সিচুয়েশনে তুমি কি করে হ্যান্ডেল করবে সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে তারা অর্থাৎ পরীক্ষকরা কিন্তু দেখে নেন। সুতরাং মাথা ঠান্ডা করে প্রত্যেকের প্রশ্ন ভালোভাবে শুনবে প্রথমে, তারপর শোনার পর কিন্তু নিজের উত্তর খুব ধীর স্থির ভাবেই দেবে। এমন কিন্তু করার দরকার নেই যে ওনারা তাড়াহুড়ো করছেন বলে তোমাকেও তাড়াহুড়ো করতে হবে। আর এটাও বলা বাহুল্য একেবারে ধীর, অর্থাৎ একটা কথা বলার পর 5 মিনিট বাদে আরেকটা কথা বলছি ভেবে চিনতে, ওরকম করাও তো ঠিক নয়। শিক্ষক হিসেবে আপনি কিন্তু আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন না। অবশ্যই মাথায় রাখবেন আপনি হতে চলেছেন একজন যোগ্য শিক্ষক, আর একজন আদর্শ শিক্ষককে কিভাবে দেখলে আপনিও অনুপ্রাণিত হবেন সেটা কিন্তু ইমাজিন করে নেবেন। সেই রকম ভাবেই কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। এর পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের মধ্যে থেকে প্রায়ই উঠে আসছে সেটা হচ্ছে ইন্টারভিউতে কোন কোন বিষয়ে রেডি হব। হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকের ইন্টারভিউ দিতে যাওয়ার আগের মুহূর্ত থেকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়ে গেছি এটা জানার পর থেকেই কিন্তু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন আসে যে কোন কোন বিষয় কভার করে পড়ে যাব। তার কারণ ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট কোনো কারিকুলাম কিন্তু হয় না। ইন্টারভিউয়ের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অর্থাৎ কোন কোন বিষয়গুলো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে সেই বিষয় কিন্তু আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্টের বিষয়ের আগে কিন্তু আমাদের যে বিষয়গুলোতে প্রস্তুতি নিতে হবে সেগুলো হলো আমাদের মানসিক ক্ষমতা, আমাদের আচার আচরণ। এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোর জন্যও কিন্তু কাউকে কাউকে প্রস্তুতি নিতে হয়। আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি। দেখো, একটা কথা খুব ক্লিয়ার, ইন্টারভিউ দিতে হবে আমাদের মাত্র কিছু সময়ের জন্য, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের নার্ভাস হলে চলবে না, কোনো রকম কথা আটকে গেলে চলবে না। অনেকের অনেক রকম সমস্যা কিন্তু হয়, কারণ মুদ্রাদোষ শুরু হয়ে যায়। এই সমস্ত ব্যাড হ্যাবিটসগুলোকে কিন্তু আমাদের এড়িয়ে যাওয়ার জন্য, এবং কি করে এই ব্যাড হ্যাবিটসগুলো চলে আসছে সে এমনিতে কিন্তু করে না, টেনশনে পড়লে মানুষের অনেক কিছু সমস্যা তৈরি হতেই পারে। টেনশনের জন্য জানা জিনিস সে ভুলেও যেতে পারে। সুতরাং এই টেনশনটাকে কাটানোর জন্য কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, নিজের চোখের দিকে তাকিয়ে নিজেই কিন্তু উত্তর দেওয়া শুরু করে দাও, ঠিক আছে? কথা বলা শুরু করে দাও। সকলের সামনে ঠিকভাবে নিজের বক্তব্যকে কি করে উপস্থাপন করতে হবে তার জন্য কিন্তু প্রস্তুতি আপনার দরকার। আর একটা ভিডিও অলরেডি এই নিয়ে করা আছে, সেটা আমি এই কোর্সের মধ্যে ইনক্লুডেড করে দেবো, সেটা পুরনো ভিডিও। সেখানে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছিলাম নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কোনো প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু নিজের বক্তব্যকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। আপনি রেডি করে গেলেন না, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে তো বলে দেবেন, কি অসুবিধে? আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কে বা জানবে? নিশ্চয়ই আপনার কথার যুক্তি আছে, কিন্তু আপনার বলতে চাওয়ার বক্তব্যগুলো যদি একটু সাজিয়ে নিয়ে যান তাহলে কিন্তু বলতে অনেক বেশি সুবিধা হবে। আর সেই সাজিয়ে নেওয়ার প্রস্তুতিটা কিন্তু আপনাকে ঘর থেকেই করতে হবে। অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত সুফলদায়ক একটা রেমিডি বলা যেতে পারে, যেটা কিন্তু আপনি নিজের দিকে তাকিয়ে নিজেই কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আরও একটা কাজ করতে পারেন, আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু মুঠো ফোন রয়েছে। আমরা কিন্তু মোবাইলটার ভিডিও অন করে নিজের যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে বা নিজের সম্পর্কে যে ইনফরমেশনগুলো জানতে চাওয়া হতে পারে, বা আপনি ঢুকে কি বলবেন, বেরোনোর সময় কি বলবেন, কোনভাবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে চান সেটার কিন্তু একটা ব্লু প্রিন্ট নিজে মনে মনে রেডি যেমন করবেন, দরকার হলে লিখতেও পারেন, এবং সেটা পারফর্ম করে নিজের মোবাইল ক্যামেরাতেই কিন্তু রেকর্ড করবেন। আর তারপর যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে।
দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে ভয় সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আপনার কিন্তু টেনশন হবে না যে ঠিকমতো বলতে পারবো কিনা। আপনি শুধু তখন কনসেন্ট্রেট করবেন আপনার জ্ঞানের দিকে, অর্থাৎ কিছু ইনফরমেশন মনে রাখার দিকে যেগুলো ইন্টারভিউতে হয়তো আসতে পারে। ঠিক আছে? তাহলে ইন্টারভিউ প্রস্তুতির জন্য যে বিষয়টাতে সব থেকে আগে প্রস্তুতি নেওয়া দরকার সেটা কিন্তু নিজের মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি না থাকলে কিন্তু ইন্টারভিউ পুরো ভেস্তে যাবে। এবার আসছি আমি মূল পর্বে, অর্থাৎ শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে 3টে সেক্টরে প্রশ্ন করা হয় সেই 3টে সেক্টর কি। অবশ্যই ফার্স্ট সেক্টরে কিন্তু কি থাকছে, আপনার ইন্ট্রোডাকশন মূলক কিছু প্রশ্ন আসছে এবং এর মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি যে আপনার রাজ্য বা আপনার জেলা নিয়ে কিন্তু সেই সূত্র ধরেই কিছু প্রশ্ন চলে আসে, বেশিরভাগ সময়তেই চলে আসে। আপনি কোথায় থাকেন, এইবার আপনার জেলা নিয়ে কিন্তু আপনার জেলা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন জানতে চাওয়া হয় এবং জেলা থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রশ্ন কিন্তু টুকটাক জিজ্ঞেস করে নেওয়া হয়, যেগুলো জিকে বলা যেতে পারে, আমাদের জেলা বা রাজ্য ওরিয়েন্টেড। ওকে, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও একটু আধটু ধরে নিতে পারে। আমি কিন্তু প্রথম পার্টে রাখছি নিজস্ব ইন্ট্রোডাকশন, বুঝে নিলে যে এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়। এর পরবর্তী পার্টে রাখছি নিজের সাবজেক্ট ইন্টারভিউকে। অবশ্যই সাবজেক্ট ইন্টারভিউ ছাড়া কিন্তু উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক কোনো পরীক্ষাই সম্পন্ন হয় না। প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবজেক্ট জিজ্ঞাসা করা হয়। আপনার গ্র্যাজুয়েশন থাকলে তো আপনি আপনার অনার্সের সাবজেক্ট বা পাসের কোনো সাবজেক্ট কিন্তু আপনি বলতেই পারেন। গ্র্যাজুয়েশন যদি নাও থাকে, যারা কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়ে ডিএলএড করেছে এবং প্রাইমারির জন্য কিন্তু অ্যাপ্লাই করে ইন্টারভিউ প্রসেসের সামনাসামনি হয়েছেন বা ইন্টারভিউ প্রসেসে চলে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট চুজ করতে দেওয়া হয় এবং সেই সাবজেক্ট থেকে প্রশ্ন কিন্তু করা হয়। ওকে, আর সাবজেক্ট চুজ না করলে কি হবে, অবশ্যই সেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা আপনার ক্ষেত্রেই আরো বেশি অসুবিধাজনক হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে ইন্টারভিউতে কিন্তু সোজা প্রশ্ন শক্ত প্রশ্ন বলে কিছু হয় না। ইনফরমেশন আপনার জানা থাকলে তাহলেই আপনি উত্তর দিতে পারবেন। আর সব যে আপনাকে জানতেই হবে এমনও তো কোনো কোথাও লেখা নেই যে আপনাকে সব জানতেই হবে। তো কিছু যদি না জানা থাকে তাহলেও টেনশন করার মতো কোনো ব্যাপার নেই। আর যে বিষয়গুলো নিয়ে সাধারণভাবে আমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকি, অবশ্যই নিজের যে সাবজেক্টের ওপর তো জোর দিতেই হবে। তার কারণ বুঝতেই পারা যাচ্ছে সাবজেক্টের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে গিয়ে থাকে। বিভিন্ন সেক্টরে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে বেস করে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, সুতরাং আপনাকে নিজের সাবজেক্টে কিন্তু প্রচন্ড স্ট্রং হতে হবে। আর এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে যায় আপনার সাবজেক্টের বেসিক প্রশ্ন আপনি যদি দিতে না পারেন। সুতরাং নিজের সাবজেক্টকে সবার আগে স্ট্রং করুন। তার সাথে সাথে অবশ্যই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নেওয়া দরকার এবং সাথে সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জেনে নেওয়া দরকার, অর্থাৎ একেবারে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমাদের জেনে নেওয়া দরকার। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই কিন্তু নিজেরা সংবাদ মাধ্যমের উপর ডিপেন্ড করতে পারেন, খবরের চ্যানেলের উপর ডিপেন্ড করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আমরা পেয়ে যাই, বিভিন্ন সাম্প্রতিক এবং সাম্প্রতিকতম ঘটনাগুলো কিন্তু জেনে যাই এবং সেগুলোকে একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনাদের উত্তর দিতে সুবিধা হবে। এমনকি ইন্টারভিউয়ের আগের দিনও যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেটাও কিন্তু আপনি মাথায় নিয়ে যাবেন, সেই ডাটাও কিন্তু মাথায় নিয়ে যাবেন। প্রশ্ন কিন্তু করতেই পারে যে আপনি সাধারণ সমাজ সম্পর্কে কতটা সচেতন, সেটা জানার জন্য কিন্তু প্রশ্ন আসতেই পারে। তাছাড়া পশ্চিমবঙ্গ সম্পর্কে তো বিগত এক মাসের মোটামুটি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। অবশ্যই দেখা কিন্তু জরুরি, যেহেতু শিক্ষক হতে চলেছেন এবং রাজ্য সরকার কর্তৃক আপনি কিন্তু নিয়োজিত হবেন আপনার পেশায়। সুতরাং রাজ্য সরকারের বিভিন্ন দিকগুলো কিন্তু আপনার জেনে যাওয়া অত্যন্ত জরুরি। আর অবশ্যই শিক্ষক হতে গেলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন, বিভিন্ন তথ্য, যেরকম সর্বশিক্ষা অভিযান বলুন, মিড ডে মিল বলুন, এই সমস্ত যে বিশেষ বিশেষ ব্যাপারগুলো, বিশেষ বিশেষ তথ্যগুলো, সেগুলো কিন্তু আপনার জেনে যাওয়া আবশ্যিক কর্তব্য। অবশ্যই কিন্তু আপনি এই জিনিসগুলো জেনে যাবেন। এছাড়া সিডিপি থেকেও কিন্তু বেসিক কিছু প্রশ্ন আসতেই পারে, বৃদ্ধি বিকাশ থেকেও বেসিক কিছু প্রশ্ন আসতে পারে।
তো সেগুলোও কিন্তু স্টুডেন্ট ডেভেলপমেন্টের উপরই কিন্তু আপনার মূল ফোকাস হবে। তার কারণ আপনি শিক্ষা দিতে যাচ্ছেন কেন? আপনাকে যদি বলে আপনি কেন শিক্ষক হতে যাচ্ছেন, তাহলে কি আপনি বলবেন যে আপনি শুধুমাত্র রোজগারের জন্য হচ্ছেন, জীবিকা নির্বাহের জন্য হচ্ছেন? সেটা তো নয়। আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে সমাজের স্বার্থে, সেটা আপনাকে ভুললে চলবে না। সমাজের স্বার্থে কেন না? কারণ যে আপনি সমাজের শিশুদের কিন্তু ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম পথপ্রদর্শক হতে চলেছেন। অবশ্যই তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই আপনার অন্যতম লক্ষ্য হওয়া উচিত শিক্ষাদানের ক্ষেত্রে। অবশ্যই আপনার শিক্ষাদানের অন্যতম লক্ষ্য হবে কিন্তু শিক্ষার্থী বা শিশুর সর্বাঙ্গীন বিকাশ। সেই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং বিকাশ সম্পর্কিত বেশ কিছু তথ্যমূলক প্রশ্ন কিন্তু কখনো কখনো করে থাকেন ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা। এছাড়া আরো একটা বিষয় যেটা বলাই বাহুল্য এবং সকলে জানেন, আমি অলরেডি এই নিয়ে কিন্তু ভিডিও করে রেখেছি, সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট দেখে। পশ্চিমবঙ্গ সম্পর্কিত বেশ কিছু সাধারণ তথ্য অবশ্যই জেনে যাবে তোমরা। আর নিজের জেলা, ওই বললাম যে আপনি কোথায় থাকেন, এটা শোনার পরই আপনার জেলার কথা আসবে এবং জেলা থেকে জেলা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য, আপনার জেলার যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু মাথায় রেখে যাবেন। সেই সম্পর্কিত কোনো প্রশ্নও আসতে পারে। আরেকটা জিনিস যেটা আমি নিজে ফেস করেছি, যে আপনার নিজের জেলার নদীগুলো সম্পর্কে কিন্তু একটু ভালোভাবে খেয়াল রেখে যাবেন। এছাড়া ইম্পর্টেন্ট যেগুলো রাজ্যের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, বেসিক নলেজগুলো সম্পর্কে কিন্তু একটু অবগত হয়ে যাবেন। তাহলে দেখবেন ইন্টারভিউ কিন্তু খুবই ইজি এবং আপনি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু দিয়ে আসছেন। সবকিছুর মধ্যে যেটা আমি হাইলাইট করব, যেটা জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে কি অবশ্যই নিজের সাবজেক্ট কিন্তু আপনি ভালোভাবে রেডি করে যাবেন। আপনাকে বুঝতে হবে যে আপনার সাবজেক্টের বেসিক কনসেপ্টগুলো আপনি যদি না জেনে যান তাহলে কিন্তু নেগেটিভ ইমপ্রেশন যাবে। সুতরাং আপনার নিজের সাবজেক্টটা কিন্তু একটু ভালোভাবে রেডি করতে থাকুন। এবার প্রশ্ন আসে যে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য কি কি নিয়ে যেতে হয়। অবশ্যই তার কিন্তু একটা রেফারেন্স আমরা আগে পেয়ে যাই, আমাদের মেল দেওয়া হয় এবং মেলে কিন্তু পুরোটাই ডিটেলসে লেখা থাকে। অর্থাৎ ইন্টারভিউ কল লেটার যেটা আসে সেখানে কিন্তু স্পষ্টতই লেখা থাকে। তবু বলে রাখছি যে মোটামুটিভাবে বুঝতেই পারছেন যে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে জিনিসগুলো আপনি শো করিয়েছেন সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতেই হবে এবং তার সাথে 2 কপি কিন্তু জেরক্স জমা দিতে হয়। প্রাইমারি ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেটগুলোও কিন্তু নিয়ে যেতে হয়, অবশ্যই জেরক্স করে রাখবেন। জেরক্সগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হয় এবং এক কপি করে 2 কপি ফটো কিন্তু লেগে যায়। তো এখানে একটা কথা বলা দরকার যে আপার প্রাইমারি ক্ষেত্রে অলরেডি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর্ব প্রথম ফেজে কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আরেকটা কথা যে আপার প্রাইমারিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রথম পর্ব কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমরা অরিজিনাল ডকুমেন্টসগুলো স্ক্যান করে কিন্তু অলরেডি কমিশনকে জমা দিয়েছি। সেজন্য হয়তো 2 কপি জেরক্স কপি নাও লাগতে পারে, কিন্তু জেরক্স কপি আপনি নিজের সঙ্গে রেখে দেবে। আর প্রাইমারির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে যেতেই হয়, না হলে কিন্তু ইন্টারভিউ প্রসেসে সে যেতে পারে না। ওকে। আরো একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে স্টেপলার কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, কারণ আপনি ডকুমেন্টসের জেরক্সগুলো যখন জমা দেবেন তখন কিন্তু স্টেপল করে না দিলে আপনার জিনিসপত্রগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই তখন আপনি কার কাছ থেকে চাইবেন, তাই এই জিনিসগুলো কিন্তু সঙ্গে রাখবেন। পেন, নিজের ডকুমেন্টস এবং অবশ্যই ডকুমেন্টস বলতে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, এইচএস এর সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের অবশ্যই লাস্ট ইয়ারের মার্কশিট, সার্টিফিকেট এবং ট্রেনিং অর্থাৎ আপনার বিএড বা ডিএলএড এর যে ট্রেনিং সার্টিফিকেট এবং ট্রেনিং রেজাল্ট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। সেটাই কিন্তু আপনার এই প্রফেশনে ঢোকার পাসওয়ার্ড। সুতরাং সেটাকে বাদ দিয়ে আপনি তো এগোতেই পারবেন না, সেটাও কিন্তু অবশ্যই যত্ন করে নিয়ে যাবেন এবং 2 কপি করে জেরক্স তো নিয়েই যাচ্ছেন এবং সাথে অবশ্যই স্টেপলার রাখবেন যাতে আপনাদেরই সুবিধা হয়। ইন্টারভিউয়ের বিষয় সংক্রান্ত আলোচনাতে আরেকটা মূল পার্ট এবং শেষ পার্ট, 2টো পার্ট তো হয়ে গেল। একটা হচ্ছে নিজের রাজ্য এবং নিজের সেলফ ইন্ট্রোডাকশন,
একটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন মূলক, যেখানে আপনার রাজ্য, আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে। এর পরবর্তী পার্ট হচ্ছে নিজের বিষয় সম্পর্কিত প্রশ্ন। তার পরবর্তী পার্ট হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিস টিচিং। আপনি হতে যাচ্ছেন শিক্ষক, অবশ্যই কিন্তু আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখাতে হতেই পারে। প্রাইমারির ক্ষেত্রে কিন্তু হয়তো সেভাবে দাঁড়িয়ে কোনো চ্যাপ্টার নাও পড়াতে বলতে পারে, তাদের কিন্তু মেথডগুলো কোনো একটা চ্যাপ্টার পড়ানোর জন্য কোন মেথড অ্যাপ্লাই করবে সেটা কিন্তু দেখে নেওয়ার জন্য একটা টেস্ট বা কিছু প্রশ্ন তাকে করা হয়ে থাকে। আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে ইন্টারভিউ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু প্রত্যেককে কিন্তু একটা ডেমনস্ট্রেশন করে দেখাতে বলা হয়েছিল। এবার একটা প্রশ্ন আসছে যে ডেমনস্ট্রেশনটা হবে কোন বেসিকে, মানে কোন চ্যাপ্টার আমরা রেডি করে যাব। সেখানে কিন্তু একটাই কথা বলা, সেটা হচ্ছে প্রাইমারি বা আপার প্রাইমারি দুজনের ক্ষেত্রে, যে প্রাইমারির ক্ষেত্রে লিমিট যেহেতু 1 to 5, সেজন্য 1 to 5 এর মধ্যে কোনো চ্যাপ্টার বিষয়ভিত্তিক, আপনার নিজস্ব পছন্দের বিষয়ভিত্তিক কোনো চ্যাপ্টার দেখে যাবেন। তবে হ্যাঁ, প্রাইমারিতে কিন্তু কোনো বিষয় হয় না, ঠিক আছে? প্র্যাকটিস টিচিং এর কোনো বিষয় হয় না। প্রাইমারিতে প্রত্যেক কটা সাবজেক্টের জন্য আপনাকে সমান দক্ষ থাকতে হবে। সুতরাং পরীক্ষক কিন্তু আপনাকে অন্য কোনো বিষয় থেকে, আপনার নিজস্ব নির্বাচন করা বিষয় ছাড়াও অন্য কোনো বিষয় থেকেও কিন্তু প্র্যাকটিস টিচিং দিতে বলতে পারে, কিংবা আপনার টিচিং মেথডটা কিন্তু দেখে নেওয়ার জন্য কিছু প্রশ্ন করতেই পারে, ঠিক আছে? সুতরাং আমাদেরকে কিন্তু বেসিক জিনিসগুলো, দেখো প্রাইমারি ক্ষেত্রে যোগের ধারণা, বিয়োগের ধারণা, এই সমস্ত ধারণাগুলো কিভাবে দেওয়া হবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রেও যেভাবে শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু মাথায় রেখে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু দেখে যেতে হবে। এবার আসছে আপার প্রাইমারির কথা। আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার সাবজেক্ট ভিত্তিক কিন্তু প্র্যাকটিস টিচিং এর কথাই এখানে চলে আসে, এবং কোন ক্লাসের জন্য আপনি রেডি হবেন সেটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তার কারণ আপনি একটা ক্লাস রেডি করে গেলেও, আপনি একটা বিষয় রেডি করে গেলেও কিন্তু পরীক্ষক বলতেই পারেন অন্য বিষয় পড়াতে। এরকম কিন্তু বারবার হয়েছে অতীতে। সুতরাং আপনারা কিন্তু বি কেয়ারফুল, ওকে? তাহলে কি করে রেডি হবেন? অবশ্যই সাবজেক্টগুলো, মানে টপিকগুলো আলাদা আলাদা করে কিন্তু আপনি রেডি হয়ে যাবেন। আপনাকে কিন্তু ক্লাস ওয়াইজ পড়াতে বলার থেকেও আপনাকে টপিক ওয়াইজ কিন্তু পড়াতে বলবে। অর্থাৎ কোনো একটা টপিক দিয়ে বলতে পারে এই টপিকটার ওপর পড়ান। অর্থাৎ যদি ভূগোল থাকে, তাকে যদি বলা হলো যে আগ্নেয় শিলার ওপর আপনি একটু ক্লাস করে দেখান, বলতেই পারে। তাহলে কিন্তু টপিক ওয়াইজ যদি আপনি রেডি করতে থাকেন তাহলে কিন্তু আপনার ডেমনস্ট্রেশন করতে অনেক বেশি সুবিধা হবে। অবশ্যই টেক্সট বুকগুলো সম্পর্কে আপনাকে একটু ওয়াকিবহাল থাকতে হবে। টেক্সট বুকগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে। আর এছাড়া আপনারা নিজেরা সার্চ করলেও পেয়ে যেতে পারেন। পিডিএফ লিঙ্ক কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়াই রয়েছে নেটে। সুতরাং বইগুলো কেনার দরকার নেই, নামিয়ে নিন এবং একবার চ্যাপ্টারগুলো দেখে যেতে থাকুন কোথায় কি চ্যাপ্টার রয়েছে, এবং সেই চ্যাপ্টারের বিশেষত্ব অনুযায়ী কিভাবে আপনি টিচিং দেবেন সেটাও কিন্তু রেডি করে নেবেন। এই টিচিং প্রসেসের জন্য আরেকটা কথা বলে নেওয়া দরকার, প্র্যাকটিস টিচিং নিয়ে কিন্তু এবার একটু কথা বলে নেওয়া দরকার। প্র্যাকটিস টিচিং কিন্তু দিতে হবে আপনাকে একেবারে আপনি যেভাবে দিয়ে আসছেন। সাধারণ ম্যাক্রো টিচিং যেরকম হয়ে থাকে সেরকম কিন্তু এখানে তো হবেই না, বলাই বাহুল্য। 40 মিনিটের ক্লাস আপনাকে কেউ নিতে বলবে না। তাহলে কিভাবে প্র্যাকটিস টিচিং সেশনটা আপনি ম্যানেজ করবেন? অবশ্যই প্র্যাকটিস টিচিংটা কিন্তু আপনাকে খুব শর্ট টাইমের জন্য দিতে হবে এবং আপনাকে মাঝখানে যে কোনো মুহূর্তে থামিয়ে দিতে পারে। সুতরাং আপনি যে টপিকটা পড়াতে যাচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে সেই টপিকটা কিভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হবে, সেইভাবেই কিন্তু আপনি টপিকটা উপস্থাপন করবেন। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে উপস্থাপন করবেন, কিন্তু মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা যাতে সেই টপিকটা সম্পর্কে বুঝতে পারে এবং আগ্রহী হয়, এবং অবশ্যই শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভ হয় সেই রকম ভাবে কিন্তু আপনাকে পড়ানো শুরু করতে হবে। অবশ্যই পূর্ব জ্ঞানকে আমরা ইগনোর করে যেতে পারি না। অবশ্যই প্রস্তুতি পর্বের যে আমরা জানি পূর্ব জ্ঞানকে সঙ্গে নিয়ে এগোতে হয়, সেই পার্টটা রাখবেন। সেটা কয়েক সেকেন্ডের জন্য একটা কথার মধ্যে দিয়ে কিন্তু আপনি পূর্ব জ্ঞানকে টাচ করে গিয়ে মূল সেক্টরে ঢুকে যাবেন। এখানেই কিন্তু আপনার ক্ষমতা দেখানোর একটা সুযোগ থাকবে। আপনি কিভাবে খুব কম সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের
আপনার বিষয়ের প্রতি আকৃষ্ট করে শিক্ষা দান করতে পারেন। অবশ্যই টিচিং শুরু করার আগে একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন দিতে যাচ্ছেন। অনেকে যে ভুলটা করে থাকে, আমিও একসময় এই ভুলটা করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রশ্ন নিয়ে কিন্তু আরম্ভ করবেন না, অর্থাৎ শুধুমাত্র আপনি ছাত্রদের প্রশ্ন করছেন এবং ছাত্ররা উত্তর দিচ্ছে, সেই বেসিকে পড়িয়ে গেলেন, সেই বেসিকেই কিন্তু টিচিংটা শুরু করে দিলেন, সেটা কিন্তু করবেন না। অ্যাক্টিভিটিমূলক কিছু রাখবেন। অবশ্যই টিএলএম যে ইউজ করছেন সেটাও কিন্তু আপনি বলে দেবেন, অর্থাৎ আপনার বলার প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু থাকবে যে আপনি যেন টিএলএম দিয়েই পড়াচ্ছেন। অবশ্যই টিএলএম আপনার কাছে থাকবে না, আপনাকে ব্ল্যাকবোর্ড ইউজ করতেও কিন্তু দেওয়া হবে না। বোর্ডের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, হয়তো চক থাকবে না, কিন্তু আপনাকে সেভাবেই পুরো ব্যাপারটা ম্যানেজ করে পড়াতে হবে। তো এভাবে পুরো ব্যাপারটা কিন্তু আপনাকে একটু মাথায় নিয়ে সাজিয়ে এগোতে হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলা দরকার, আমি যখন ট্রেনিং করেছিলাম বা বেশ কিছুদিন আগে যারা ট্রেনিং করেছে তারা যে লেসন প্ল্যান ফলো করেছিল, সেই লেসন প্ল্যানের সঙ্গে বর্তমান লেসন প্ল্যানের কিন্তু একটু ফারাক রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ বর্তমানে কিন্তু লেসন প্ল্যানের মধ্যে একটা আলাদা কলমই থাকছে যে শিক্ষার্থীরা নিজেরা কিছু প্রশ্ন করে, শিক্ষক কিন্তু উত্তর দেয়। সেই কথাটা মাথায় রাখবেন। আপনি যেন শিক্ষার্থীদের কাছ থেকে কোনো না কোনো প্রশ্ন পাচ্ছেন এবং তার উত্তর আপনি দিচ্ছেন। এইভাবে যদি প্র্যাকটিস টিচিংটা একটু শুরুতেই কয়েক মিনিটের মধ্যে আপনি শুরু করে দিতে পারেন, তাহলে আপনার কিন্তু ইন্টারভিউ অত্যন্ত ভালো ফল করবে, অত্যন্ত ভালো র্যাঙ্ক করবেন আপনি। তার কারণ আপনি যদি দু একটা প্রশ্ন নাও জেনে থাকেন, আপনাকে যখন প্রশ্ন উত্তর পর্ব চলবে তখন যদি আপনি দু একটা প্রশ্ন নাও জেনে থাকেন, সেটা কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না আপনার ইন্টারভিউতে। তার কারণ আপনি হতে যাচ্ছেন শিক্ষক, আর শিক্ষক হিসেবে কতটা যোগ্য সেটা কিন্তু অনেকটাই, মানে বলা যেতে পারে 70% ডিপেন্ড করবে কিন্তু আপনার এই প্র্যাকটিস ডেমনস্ট্রেশন টিচিং এর উপর। সুতরাং এই ব্যাপারটাকে কিন্তু ইগনোর করা যাবে না। এবার খুব সংক্ষেপে চলে আসছি, ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছি। আর দুটো টপিক আমরা জাস্ট দেখে নেবো খুব সহজে, খুব ছোট করে। সেটা হচ্ছে কি করবেন কি করবেন না। অবশ্যই কি কি জিনিস নিয়ে যাবেন সেগুলো তো বলাই হয়েছে। জিনিসগুলো আপনি একটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে গেলেন এবং সেটা নিয়ে কিন্তু আপনি সামলাতে পারছেন না, কোনোভাবে রাখতে গেলেন পড়ে যাচ্ছে, জিনিসপত্র ছড়িয়ে যাচ্ছে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আপনি নিজে নার্ভাস হবেন এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রেও, ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রেও এটা কোনো রকম ম্যানেজমেন্ট, আপনি যে ম্যানেজমেন্ট করতে পারেন, সেলফ ম্যানেজমেন্ট বলেও তো একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু দেখাবেন না। আপনি কিন্তু নিজের নেগেটিভ ইমপ্রেশন দেখাবেন। সুতরাং অবশ্যই ফাইল আপ করে নিয়ে যাবেন এবং ঠিকঠাক ভাবে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু ওভার স্মার্টনেস দেখানোর কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু আপনি নিজস্ব পার্সোনালিটিকে কিন্তু খুব স্ট্রং ভাবে আপনি ক্যারি করবেন, তাহলেই কিন্তু আপনি ইন্টারভিউয়ারদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারবেন। আচ্ছা, নির্ভুল উত্তর দেবেন, যথাসম্ভব টু দ্য পয়েন্ট অ্যান্সার কিন্তু দেওয়াটাই জরুরি। তবে আমি মনে করি যে একদম শুধুমাত্র যেটা প্রশ্ন করছে সেটা উত্তর দিয়ে দিলেন এক কথায়, এরকম কিন্তু করবেন না। আপনি শিক্ষক হতে যাচ্ছেন, সুতরাং আপনার কথা বলার মধ্যে সেই ভঙ্গিমা কিন্তু থাকা উচিত, বা আপনার উত্তর দেওয়ার মধ্যে সেই ভঙ্গিমা থাকা উচিত। যে প্রশ্নটা ওনারা করেছেন সেই প্রশ্নের এমন উত্তর দিলেন যে ওনাদের আরো 4টে প্রশ্ন উঠে এলো আপনার উত্তরের থেকে, সেটা কিন্তু কাম্য নয়। আপনি চেষ্টা করবেন এমন ভাবে আপনার উত্তর দিতে যাতে কিন্তু পুরো বিষয়টা কভার হয়ে যায়। কোনো উত্তর না জানা থাকলে কিন্তু অবশ্যই জানা নেই এই জিনিসটা কিন্তু বলতেই হবে। তার কারণ ভেবে চিন্তে টাইম কিল করে কোনো লাভ নেই, এটা কিন্তু পরীক্ষকরা বিরক্ত হবেন। এবং আপনি নিজেকে দিয়ে দেখুন না, আপনি যদি বসে আছেন, আপনার সামনে ছাত্র নানা রকম ভাবনা চিন্তা করছে, সে জানে না, সেটা অ্যাডমিটও করছে না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বিরক্তিকর হবে। ইন্টারভিউ রুমে প্রবেশ করার সময় অবশ্যই অনুমতি তো নেবেন। তাদের সাথে সম্বোধন সূচক যে উক্তি করবেন সেটা কিন্তু নিজে রেডি করে যাবেন এবং সেটা যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক লাগে আপনাকে, সেরকম ভাবে কিন্তু যাবেন। অতিরিক্ত কিছু করার দরকার নেই। আবার একদম আপনি স্মার্টনেস দেখিয়ে ঢুকে গেলেন, কোনো রকম তাদের পাত্তাও দিলেন না, রেসপেক্ট দেখালেন না, সেটাও তো কাম্য নয়। আর অবশ্যই রুমের বাইরে আসার সময় কিন্তু একটা সম্বোধন করে কিন্তু বেরোবে। অবশ্যই কি কি করবেন না সেগুলোর মধ্যে যে শুধুমাত্র আসল ডকুমেন্টস নিয়ে গেলেন, জেরক্স নিয়ে গেলেন না।
আর কি কি করবেন না সেগুলো নিয়ে কিন্তু কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় শুধুমাত্র আসল ডকুমেন্টসগুলো নিয়ে গেলেন, জেরক্স নিয়ে গেলেন না, এমন কিন্তু করবেন না। আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন ফর সেফটি, ঠিক আছে? যে জিনিসটা করা একেবারেই উচিত নয়, মাথায় রাখতে হবে যে আপনি কোনো রকম নেগেটিভ ওয়েভ কিন্তু নিয়ে যাবেন না। অর্থাৎ আপনি নেতিবাচকভাবে যদি যান, আমার হবে না, আমি জানি কি করে হবে, বা একটা উত্তর না দিতে পারলেই আপনি বিরাট টেনশন করে ফেললেন, হতে পারে আপনি কেঁদেও ফেললেন। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে প্রচন্ড টেনশনে, সেরকম কিন্তু করবেন না। সেরকম করা কিন্তু একদম উচিত নয়। আপনার পরিবেশ আপনার প্রতিকূল হতেই পারে, সেই প্রতিকূল পরিবেশে আপনি কি করে পজিটিভ থাকেন সেটাও কিন্তু দেখা হয়। যদি তারা নিজে বাড়িতে প্র্যাকটিস করে না যায় তাহলে কিন্তু নেগেটিভ সিচুয়েশনে তার নেগেটিভ কিন্তু একটা ভাইব্রেন্স চলে আসে। আর আপনার অ্যাটিটিউডটাও কিন্তু পজিটিভ রাখতে হবে। অবশ্যই সবসময়তে সব ব্যাপারে কিন্তু আপনাকে পজিটিভলি উত্তর দিতে হবে। আপনার প্রেজেন্টের মধ্যে যেন, আপনার প্রেজেন্টেশনের মধ্যে যেন পজিটিভ অ্যাটিটিউড থাকে। হবে না বা আমি পারবো না এই ধরনের কোনো অ্যাটিটিউড কিন্তু যেন না থাকে। আর একটা কথা, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেখানে যদি রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের কথা চলে আসে, তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক মতাদর্শকেই প্রাধান্য দিয়ে কথা বলতে যাবেন না। সেটা সরকার পক্ষই হোক বা সরকার পক্ষের বিরোধিতাই করা হোক। আমার মনে হয় সব থেকে ভালো, বা এটা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কিন্তু দেখা হয় যে আপনি কোনোভাবে কোনো বিষয়ে বায়াস কিনা। অবশ্যই জেন্ডার বায়াস একটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য একটা আমাদের সমাজে ব্যবস্থা, সেটা সম্পর্কিত কোনো প্রশ্ন আসতেই পারে। সেখানে কিন্তু সচেতনভাবে আপনি শিক্ষক হিসেবে সেই বায়াসকে যে সমর্থন করেন না সেইটা বোঝানোর মতোই কিন্তু উত্তরটা দেবেন। উত্তরের মধ্যে যেন থাকে আপনি জেন্ডার বায়াসকে কোনো রকম সমর্থন করেন না, এই টাইপের যদি কোনো প্রশ্ন আপনাকে করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষকরা ইংরেজিতে প্রশ্ন করে থাকেন, তখন কিন্তু আপনি সেই উত্তরটা ইংরেজিতে দিলেন, কিন্তু আপনি ইংরেজিতে কমফোর্টেবল নন, তখন কি করবেন? তখন আপনি বিনীতভাবে অনুরোধ করতে পারেন যে আপনার ইন্টারভিউটা যাতে বাংলায় প্রসেস করা হয়। সাধারণভাবে বাংলা মিডিয়ামের জন্য আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেজন্য আপনাকে বাংলাতেই কিন্তু প্রশ্ন করা হবে। কিন্তু অনেক সময়তে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা হয় আপনার মেন্টাল এবিলিটি দেখার জন্য। তাই ঘাবড়াবেন না, যেহেতু আপনি বাংলা মিডিয়ামের জন্যই পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং এই বিষয়টা নিয়ে খুব বেশি টেনশন করার কিন্তু কোনো দরকার নেই। আরও একটা কথা, যেটা হচ্ছে আমরা কথা বলার মধ্যে, এই যে আমিও কথা বলছি, এখন কিন্তু অনেক ইংরাজি শব্দ চলে আসছে, ঠিক আছে? যে শব্দগুলো আমরা রেগুলারভাবে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে ইউজ করি সেগুলো তো ওকে, কিন্তু আলাদা করে মনোযোগ বা প্রাধান্য পাওয়ার জন্য জোর করে বেশ কিছু ইংরাজি শব্দ ঢুকিয়ে দেওয়া নিজের কথোপকথনের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই ব্যাড ম্যানার্স, ঠিক আছে? সেটা কিন্তু একেবারেই দৃষ্টিকটু হয়ে গিয়ে থাকে। সুতরাং সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আর লাস্ট টপিক, বা তোমাদের সব থেকে বেশি করা প্রশ্ন, যে কি পড়ে যাব ইন্টারভিউতে, এটা কোনো প্রশ্ন হলো, কিন্তু এটা মানে সব থেকে বেশি লোক কিন্তু জানতে চায় যে কি পড়ে যাব ইন্টারভিউতে। প্রাইমারি টেটের সময়তেও কিন্তু অনেকে প্রশ্ন এগুলো করেছিল, অনেকে এই প্রশ্নটা কিন্তু করেছিল, কি পরে যাব। মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরবো কিনা, বা শাড়ি পরলে কোন কালারে পরবো, সে নিয়ে তো একটা বিরাট দ্বিধাদ্বন্দ্ব। ছেলেদের ক্ষেত্রে অতটাও কোনো প্রবলেম নেই, পোশাক নিয়ে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা মেয়েদেরই বেশি, কিন্তু মেয়েদেরই। তো যাই হোক, ছেলেদের ক্ষেত্রে তো সকলেই যেন ফর্মাল পোশাক পরতেই পারো, একেবারে যে সাদা পরতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, হলুদ কালারটা কিন্তু একটু অ্যাভয়েড করো, এটা কিন্তু খুব ভাইব্রেন্ট কালার, এটা একটু অ্যাভয়েড করো। আর যে কোনো ডিপ কালার কিন্তু অ্যাভয়েড করো। হ্যাঁ, ক্যাটক্যাটে হলুদ বাদ দিয়ে কোনো সোবার হলুদ যদি থাকে সেটা কিন্তু তোমরা পরতেই পারো। এক কালারের জামা হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, সামান্য স্ট্রাইপ বা চেক থাকতেই পারে, কিন্তু খুব বেশি ফুলটুল করা এই ধরনের পোশাক কিন্তু ফর্মাল পোশাকের মধ্যে পড়ে না। সুতরাং যেগুলো ফর্মাল পোশাকের মধ্যে পড়ছে না সেগুলো তোমরা অবশ্যই ক্যারি করো না ইন্টারভিউ বোর্ডে, ওকে? আর মেয়েদের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসছে যে শাড়ি পরবো কি শাড়ি পরবো না, এবার একটা কথা, সেটা হচ্ছে যে অনেক স্কুলের সালোয়ার কামিজ কিন্তু অ্যালাও, অনেক স্কুলে সালোয়ার কামিজ অ্যালাও নয়। এবার কি করবে ইন্টারভিউতে, কি করবে? পোশাক তো কোনো মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে না।
এখানে কিন্তু একটা কথা বলে নেওয়া খুব জরুরি, আপনি দিতে যাচ্ছেন ইন্টারভিউ। ভিডিও শুরু থেকে কিন্তু আমি বলে আসছি ইন্টারভিউ কি। ইন্টারভিউ হচ্ছে আপনাকে আপনার ব্যক্তিত্ব যাচাই করার একটা প্রক্রিয়া। সেখানে দেখা হয় আপনি কতটা সুইটেবল, আপনি যে জবটা করতে চলেছেন, ভবিষ্যতে যে জবের জন্য আপনাকে সিলেক্ট করা হবে সেই জবের জন্য আপনি কতটা পারফেক্ট, এটাই কিন্তু দেখা হয়। তাহলে আপনি শিক্ষক হিসেবে কতটা অনুসরণযোগ্য, অবশ্যই শিক্ষিকা হিসেবে কতটা অনুসরণযোগ্য হবেন সেটা কিন্তু আপনার পোশাকও কিছুটা বলে দেবে। তার কারণ আপনার পোশাক আপনার ব্যক্তিত্বকে কিন্তু ফুটিয়ে তোলে। ঠিক আছে, আপনি যে জায়গায় যখন যাবেন সেই জায়গার সুলভ একটা ব্যক্তিত্ব কিন্তু আপনাকে রাখতে হবে। সব জায়গায় সব রকম পোশাক পরা যায় না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং পোশাক বিতর্কে একটু মাথায় রাখবেন যে আপনি হতে যাচ্ছেন শিক্ষক বা আপনি হতে যাচ্ছেন শিক্ষিকা। সেখানে আপনি নিজের আইডল শিক্ষক বা শিক্ষিকাকে ছোটবেলায় কিভাবে দেখতে বেশি অভ্যস্ত ছিলেন, কিভাবে দেখতে আপনি বেশি কমফোর্টেবল ফিল করতেন, কিভাবে আপনি নিজে দেখতে চাইতেন। আর অবশ্যই আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি সরকারি স্কুলের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছেন, সেখানকার অনেক বাচ্চাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবে। তাদের মানসিকতার দিকটা মাথায় রেখে কিন্তু আপনাকে পোশাক নির্বাচন করতে হবে। অর্থাৎ তারা কি ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা চায় সেটা কিন্তু মাথায় রেখে আপনার পোশাক নির্বাচন করতে হবে। সুতরাং অবশ্যই আপনি শাড়ি বা সালোয়ার পরবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতেই পারি না। কিন্তু মাথায় রাখবেন পোশাক নির্বাচন করার আগে মাথায় রাখবেন আপনি কোন প্রফেশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই প্রফেশনের উপযোগী কিন্তু পোশাক আপনাকে পরে নেওয়া দরকার। আর হ্যাঁ, যারা এরকম প্রশ্ন কিন্তু অনেকে করেছেন একেবারে সাদা শাড়ি পরবো, কি রঙের শাড়ি পরবো, কি পরবো, এই নিয়েই ভেবে পাগল। তাদের ক্ষেত্রে বলছি একেবারে হোয়াইট কোনো কিছু নেই, একদম হোয়াইট, টোটাল হোয়াইট সেরকম পরে যাওয়ার কিন্তু দরকার নেই। তার কারণ সেটা কিন্তু একটা ফ্যাশনের মধ্যে পড়ে। এছাড়া যদি ফ্যাশন নাও হয়ে থাকে সেটা কিন্তু একটু নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করে। সুতরাং তোমরা কেন পুরো হোয়াইট পরে যাবে? জাস্ট একটা ফর্মাল ড্রেস, ফর্মাল শাড়ি পরে যাওয়াই কিন্তু বাঞ্ছনীয়। যে শাড়ি পরলে আপনার মধ্যে থাকা শিক্ষিকা সুলভ বা শিক্ষক সুলভ ব্যক্তিত্বটা প্রকাশ পাবে সেই ধরনের পোশাকে কিন্তু আপনি পরবেন, সেই কালারের পোশাকে কিন্তু আপনি পরবেন। অবশ্যই খুব ব্রাইট কালার কিন্তু এখানে পরা উচিত নয়। আর যেটা আগেও বললাম ছেলেদের ক্ষেত্রেও সেরকম মেয়েদের ক্ষেত্রেও বলবো যে একেবারে ক্যাটক্যাটে হলুদ এটা কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত, কারণ হলুদ রংটা কিন্তু আমাদের অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে। আপনি কিন্তু পোশাক দেখাতে যাচ্ছেন না ইন্টারভিউতে, আপনি দেখাতে যাচ্ছেন আপনার ব্যক্তিত্ব। আর আপনার পোশাক যদি অত্যন্ত ঝলমলে হয় আর সেখানে যদি আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে আপনার পোশাকটাই লোকের চোখে পড়ে, সেটাও কিন্তু আপনার ইন্টারভিউয়ের জন্য খুব ভালো দিক কিন্তু হবে না। সুতরাং পোশাক নির্বাচন করবেন একটু এই কথাগুলো মাথায় রেখে। আদারওয়াইজ পোশাক নিয়ে ভাবার কোনো জায়গায় নেই, তার থেকে বরঞ্চ আপনি ইন্টারভিউ প্রিপারেশনে বেশি নজর দিন। আর ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আলাদা করে পোশাকটা কেনার দরকার নেই, আপনার কাছে যা আছে সেগুলো দিয়ে আপনি মোটামুটি ফর্মাল যেটা লাগছে, যেটা পরলে আপনাকে শিক্ষক বলে মেনে নিতে ছোট ছোট ছাত্রদের সুবিধা হবে, সেই রকম পোশাকে কিন্তু আপনি পরে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা যে টপিক যেটা আমি অলরেডি আগের একটা ভিডিওতে কভার করেছিলাম, তবু এখন যেহেতু সিরিজ শুরু করছি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে কোনো প্রার্থীর অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের প্রশ্নের উত্তরের ধরন কেমন হবে। সেখানে কিন্তু আমি অনেক কৃতী ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি ইন্টারভিউয়ে উত্তর দেওয়ার সময় কিন্তু নিজেদের মতামত পোষণ করবেন। অর্থাৎ কোনো টপিকে যদি আপনার মত দেওয়ার মতো অবস্থা থাকে, তাহলে আপনার মত দেওয়ার মতো সুযোগ থাকে, সেখানে কিন্তু আপনি বলবেন এটা উত্তর কিন্তু আমি মনে করি যে এরকম হওয়া উচিত। সেখানে কিন্তু আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব সবকিছু প্রকাশ করবেন। অবশ্যই কোনো বায়াসনেস রাখবেন না, কোনো বায়াসনেস রাখবেন না আপনার মতামতের ক্ষেত্রে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি নিজের মতামতটা কিন্তু দৃঢ়ভাবে উপস্থাপন করবেন। তাতে কিন্তু পরীক্ষকরাও কিন্তু বুঝতে পারবে আপনার যথেষ্ট প্রভাব বিস্তার করার মতো, অর্থাৎ ছাত্রদের ওপর প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আসছি আবার টপিক নিয়ে, ইন্টারভিউয়ের টপিক নিয়ে কিন্তু চলে আসছি। আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওয়ে পরের টপিকে।